সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন বিলেতের আলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে। আর কিছু কিছু মানুষ আছে যারা তাদের কর্মের মাধ্যমে নিজের নামকে উজ্জ্বল করে মানুষের কাছে। তেমনই একজন ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, যিনি একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক সংসদ সদস্য এবং আইন ও বিচার ব্যবস্থায় যার রয়েছে যুগান্তকারী ভূমিকা। তিনি বাংলাদেশের মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতি জনাব মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরী। মিফতাউদ্দিন চৌধুরী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আমাকে জি, আপনার কাছে আমরা আসলে প্রথম যে বিষয়টা জানতে চাই যে আপনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং এই বর্ণাঢ্য লয়ের জীবন, বিশাল জীবন, এখানে আসলে আমরা আপনার এই জীবন জানার আগে আপনার শৈশব এবং কৈশোরের এবং আপনার পড়াশোনা কোথায় সব কিছু একটু জানতে চাই। আমার পড়াশোনা, আমি যখন স্কুলে প্রথম গিয়েছি, এটা আমাদের সুনামগঞ্জের বাসার পাশেই, এটা হাসাননগর প্রাইমারি স্কুল। ওই স্কুলটা প্রতিষ্ঠা আমার বাবাও ছিলেন। ওই স্কুল ছিল না আমাদের ওই পাড়ায়। ওই স্কুলটা আমরা যখন ছোট তখন হয়, কিন্তু আমার দুর্ভাগ্য, ওই স্কুলে কদিন যাওয়ার পর আমার মা মারা গেলেন। আচ্ছা। বাধ্য, আমার একটা বোন ছিল ছোট, 5-6 মাসের। বাধ্য হয়ে আব্বা আমাদের দিয়ে আসেন গ্রামে দাদা দাদির কাছে। গ্রামের স্কুলে আমি ক্লাস 1-2 পড়েছি। 2 শেষ করে 3-তে যখন উঠলাম, একদিন দাদারে বললাম যে আমি বড় স্কুলে ভর্তি হবো। আব্বা বাড়ি গেছেন, দাদা বললেন যে সে তো বড় স্কুলে ভর্তি হতে চায়। আব্বা তো খুশি। ইতিমধ্যে আব্বা আবার বিয়ে করেছেন আমারই খালা, আমার মায়ের কাজিন। আবার গেলাম সুনামগঞ্জে, গিয়ে গভর্নমেন্ট জুবিলি স্কুলে ভর্তি হইলাম। সেই জুবিলি স্কুল থেকে ম্যাট্রিক পাস করলাম, বা এসএসসি বলে, আমাদের সমস্ত ম্যাট্রিক ছিল না, এসএসসি। আমাদের বাবাদের আমলে ছিল এন্ট্রেন্স বা ম্যাট্রিক। এসএসসি পাস করলাম। আমাদের বাসার কাছে সুনামগঞ্জ কলেজ। আমার বড় চাচা ওইটা প্রিন্সিপাল ছিলেন। ওই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। আইএসসি সায়েন্স ছিল আমার, ম্যাট্রিকও সায়েন্স ছিল, ইন্টারমিডিয়েট ছিল। হওয়ার কথা ছিল ডাক্তার, হয়ে গেলাম উকিল। মানে লতে ভর্তি হলাম অনার্সে ঢাকা ইউনিভার্সিটিতে। অনার্স পাস করলাম, এলএনএ পাস করলাম। তারপরে আর কোনো চাকরি বাকরির চিন্তা ছিল না। একটা ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরি অ্যাপয়েন্টমেন্ট আসছে বহু পরে, আর যাই নেই। ওই ইতিমধ্যে কিছুদিন প্র্যাকটিস হয়ে গেছে, বুঝলাম যে প্র্যাকটিস করে বাঁচা যাবে, ভাত খাওয়া যাবে। আমার মিসেসকে, আমি বিয়ে করেছিলাম একটু আর্লি ছাত্র জীবনে, এলএম পড়ি যখন। জিজ্ঞেস করলাম যে কি প্র্যাকটিস করবো না চাকরি করবো? হ্যাঁ, প্র্যাকটিসই করো। সি ইজ কনসেন্ট্রেড, বা তারও আমার সাথে এই যে প্র্যাকটিস লাইফ উকিলদের প্রথম দিকে একটু কষ্টের, সে কষ্ট আমার সাথে শেয়ার করেছে। যাই হোক, প্র্যাকটিস করলাম। ঢাকা বারে শুরু 21 আগস্ট 1981। আমরা যখন বারে এনরোল হই, তখন এসআর সাহেবের মার্শাল ল। যাই হোক, এসআর সাহেব হাইকোর্ট ডিসেন্ট্রালাইজ করলেন। আমি 84-এর জানুয়ারিতে হাইকোর্টে এনরোল হইলাম। মানে পারমিটেড টু প্র্যাকটিস বিফোর দি হাইকোর্ট ডিভিশন, এটাকে বলে। হাইকোর্টে এনরোল হওয়ার পরে আমি চলে গেলাম। তখন সিলেটে হাইকোর্ট বেঞ্চ ছিল। সিলেটটা ছিল, কুমিল্লা একটা, চিরাং একটা, ঢাকায় একটা, রংপুরে একটা, যশোর, বরিশাল, এরকম ছিল। আমি চলে গেলাম সিলেটে। আমার হাইকোর্ট প্র্যাকটিসটার ভিত্তি মূলত সিলেটে। আচ্ছা। আমি ছাত্র জীবনে এই জাসদ ছাত্রলীগের ওয়ার্কার বা লিডার যাই বলেন ছিলাম। আমি কলেজ জীবনে জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। জাসদ, এই আওয়ামী লীগ ছাত্রলীগ, আওয়ামী লীগ আমার জীবনে করা হয় নাই। যাই হোক, তো এই ছাত্র রাজনীতি থেকে আসলাম ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আসার পরে ওইখানে জাসদ 2 ভাগ হয়ে গেল। মানে জাসদ ছাত্রলীগটা 2 ভাগ হয়ে গেলে, একটা হলো জাসদ, একটা হলো বাসদ। ভাগ মানে আমাদেরকে কয়জনকে বের করে দিল ওরা। আমি, মাহমুদুর রহমান, মান্না, আফম, আবুল হক, আরেকজন ছিল মাহবুল ইসলাম, সে আখাউড়া উপজেলাতে ডাক্তার এজিএস ছিল, আমারই বন্ধু মানুষ। আমরা হয়ে গেলাম সব বাসদ।
এই বাসদহ মানে বললাম তো যে প্র্যাকটিস শুরু করে দিলাম, তখন রাজনীতির প্রতি খুব বেশি ইন্টারেস্ট নাই। সিলেট যখন গেলাম, আমরা শুনছিলাম আপনার কথা এবং আমরা কিন্তু আরও শুনবো। তার আগে দর্শক, আমাদের আসলে একটা বিজ্ঞাপন বিরতির সময় চলে এসেছে। আপনারা শুনছেন, আপনারা দেখছেন বিলেতের আলাপ অনুষ্ঠানটি। আমরা ফিরছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম বিলেতের আলাপ অনুষ্ঠানে। আর আজকে আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য এবং মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতি জনাব মিফতাউদ্দিন চৌধুরী এবং অবসরগ্রহণ বিচারপতি জনাব মিফতাউদ্দিন চৌধুরী। এবং তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শুনছিলাম, তার আসলে কৈশোরের জীবন, তার যেই শৈশবের জীবন এবং তার পড়াশোনা সব কিছু আমরা শুনছিলাম। তো আমরা ব্রেকে চলে গেছিলাম, ব্রেক থেকে এসে এখন আমরা শুনবো যে আসলে স্যার আপনি তো আইনের মানুষ, আপনি কিভাবে রাজনীতিতে জড়ালেন? আমি তো বলছিলাম যে ওই যে 86-এ আবার এই রাজনৈতিক মামলাগুলো করতে গিয়ে আবার সিলেটের রাজনৈতিক লোকজনের সাথে একটু যোগাযোগ হয়েছে। এর মধ্যে আমার বাবা বিএনপি করতেন। একদিন গেলাম আমার সুনামগঞ্জ জেলা শাখার যে সভাপতি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া, আর আমার দিরাই জেলা উপজেলা বিএনপির সেক্রেটারি ছিল, এখন সে বিএনপিতে নাই। আমার কাজী নামে ফতো ভাই, আমরা বন্ধু, তারা দুইজন আসছেন এক মোটরসাইকেলে, সাথে আব্বার একটা চিঠি, 2 লাইন, ইউ জয়েন ইন বিএনপি, দিস ইজ মাই অর্ডার। অ্যান্ড দেখলাম তার উপায় নেই, আমি আবার বিএনপিতে ঢুকলাম। 90 সালের ইলেকশনে আমি নমিনেশন পাবো, 90 না 91 ইলেকশন যেটা হলো, এই আলাপ আলোচনা হচ্ছিল। আমি তখন কলতি সিলেট থেকে ঢাকায় শিফট করেছি, হাইকোর্ট তখন চলে আসছে। তখন আমি যে ব্রিফ টিফ বন্ধু বান্ধবকে দিয়ে আমি দিরাইতে ব্যস্ত। পরে দেখলাম না, নমিনেশন আমাকে দেওয়া হইলো না, দেওয়া হইলো আমাদের আগের ফরমার এমপি সাহেবের ছেলে, ওনার নামটা রানাভাই ডাকিয়া, বয়সে আমার সমানই 10-12 দিনের বড়, রানাভাইকে। যাক, রানাভাই ফেল করলো, সুরজিৎ বাবু পাস করলো। 96-এর যেটা 6th পার্লামেন্ট, তখন আওয়ামী লীগ, জামাত, এরা সব পলিটিক্যাল পার্টি, ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি যেটা আওয়ামী লীগ কেন্দ্রিক বা ইনক্লুডিং জামাত, এরা ইলেকশন বয়কট করলো। বিএনপি এবং আরো কিছু ছোটখাটো দল ইলেকশনে গেল। আমি সেই ইলেকশনে ক্যান্ডিডেট ছিলাম। আমার কন্টেস্টেন্ট ওই রানা ভাই আবার। আচ্ছা, তারপরে আমার এখানে একটু কন্টেস্টই হয়েছে, আমাকে আবার একটা সেন্টারে বা ইলেকশন করতে হয়েছে। পাস করলাম, ঢাকায় আসলাম, ওত নিলাম। পার্লামেন্টে খুব বেশি দিন বসা হয় নাই। আমাদের কাজ ছিল ওই একটা বিল পাস করা, ত্রয়োদশ সংশোধনী, যেটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান, ওইটা পাস করে আমরা ওই দিন রাত্রে রিজাইন করলাম সবাই। পার্লামেন্ট ভেঙে গেল, আবার 96-এ আরেকটা ইলেকশন হইল। আমি তখনও রাজনীতিতে সম্পৃক্ত, কিন্তু 96-এর যে পরের ইলেকশনটা, ওইটার আমি আর ক্যান্ডিডেট হই নাই। আমার হিসাবটা অন্যরকম ছিল। ওইখানে পাস করলেন জাতীয় পার্টি থেকে নাসিরউদ্দিন চৌধুরী, সম্পর্কে আমার চাচা আমার বাবার মামাতো ভাই। উনি পাস করার পরে তো আমরা তো বিএনপি করতেছিলাম, উনি জাতীয়, আর যখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে এক ঐক্যমত্য সরকার ছিল, যাই আমরা বিএনপি সংগঠিত করে ভালো অবস্থায় যখন, উনি কি মনে করি বিএনপি জয়েন করলো, এবং বোঝা গেল যে ওনাকে বিএনপি নমিনেশন দিবে, যেহেতু উনি এমপি ছিল, 2বার উপজেলা চেয়ারম্যানও ছিল। তো উনি বেশ সিরিয়াসলি লাগলেন, যদিও পরে আর উনি পাস করে নাই। আচ্ছা স্যার, এই যে আপনি যে মানে এই রাজনীতিতে ঢুকলেন, আসলে রাজনীতি নিয়ে আপনার মিশনটা কি? আসলে রাজনীতি দিয়ে মিশন হচ্ছে, রাজনীতি কেন মানুষ করে? জনগণের সেবা, কিছু কাজ করার জন্য। আর একটা ইজ্জত পাওয়া যায়, এটা অস্বীকার তো করা যাবে না, সম্মান। আর আমার যেটা মনে হয় যে আমার বোধহয় আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছিল, আমি হেঁটে গেলেও মনে হইতো যে পলিটিক্যাল, মানে মানুষ এটা মনে করে, আমার মনে হয় এটা ছোটবেলা থেকে ছিল। বা সবার দ্বারা অর্গানাইজেশন হয় না, সবার দ্বারা লিডারশিপ হয় না। আল্লাহকে আমার সেই কোয়ালিটি দিয়েছিল। আমি শুনছি আমার দাদাও লিডার ছিলেন লোকাল ইয়েতে, সুতরাং এটা অস্বাভাবিক কিছু না, আমার রক্তে এটা ছিল। রাজনীতি এই কারণে আসা, বা মানুষের বা উকিলদের, বিশেষ করে আমরা যারা হাইকোর্টে উকালতি করি, এদের ম্যাক্সিমাম অ্যাম্বিশন থাকে, হয় জজ হবো না এমপি মন্ত্রী হবো। এটা মানে যারা একটু, আমার আল্লাহ দুইটাই বানাইছে,
যাই হোক, এখন ভবিষ্যৎ কি আছে, আমার ছেলেরা এখন প্র্যাকটিস করে। ভবিষ্যতে আপনি যদি সামনে সংসদ সদস্য নির্বাচনে যান এবং আপনি জয়ী হন, তাহলে আপনার আসলে সিলেটের মানুষের উন্নয়ন নিয়ে আসলে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমি তো সিলেটের যেটা প্রবলেম, সিলেটের প্রবাসী প্রচুর আছে, এদের কিছু প্রবলেম আছে, এদের কিছু অভিযোগ আছে, ওগুলা একটু যদি সুযোগ পাই এটা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমাদের লেখাপড়া, চিকিৎসা ব্যবস্থা, কমিউনিকেশন, বা আমাদের যে শুধু দিরাই সাল্লা না, সমস্ত সুনামগঞ্জ বা সমস্ত সিলেটের হাওয়ারগুলা সিলটাপ হচ্ছে, নদীগুলা সিলটাপ হচ্ছে, এগুলা প্রপার মেনটেন্যান্সে আনা উচিত। আমরা এই হাওয়ারগুলা বা জলাশয়গুলা বা নদীগুলা, কিন্তু এটাও এখানে ফসল হয়, বিশাল মাছের ভান্ডার। হাওরগুলা কিছু হাওর আছে হেমন্তে ধান হয়, শুধু ধান তো না, হাওরের মধ্যেখানে কিছু ডিপ ল্যান্ড আছে, অনেক পানি থাকে, এখানে প্রচুর মাছ হয়। এগুলার যাতে প্রপারলি মেনটেন করা যায়। আপনি সুনামগঞ্জের প্রচুর মাছ কিন্তু এই বিলাতে আসে, হ্যাঁ, দেখা যায় যে মাছ সুনামগঞ্জের এখানে মাঝে মাঝে সস্তা মনে হয় এবং টাটকা মাছ পাওয়া যায়। হ্যাঁ, এটা সুনামগঞ্জ যে মাছ প্রসেসিং এর ফ্যাক্টরি আছে, সুনামগঞ্জ আছে, সিলেটে আছে, একটা আছে আজমিরিগঞ্জ, যেটা মধ্যে বন্ধ হয়ে গেছে। তারপরে কিশোরগঞ্জও আছে, ভাটি অঞ্চলে আছে, ওগুলো সব এখানে চলে আসে। আপনি ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন করতে চাই যে আমাদের কিছুদিন আগে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটা হলো, সেই বৈঠকটা নিয়ে আসলে আপনার মতামত কি? মানে আপনি এটা নিয়ে কি? এটা অবশ্যই জাতির জন্য পজিটিভ। এটা পলিটিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা যাচ্ছিলাম, তো এটা যেটা আমাদের দলের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া, উনি বললেন যে ওনার সাথে আলাপ করা দরকার, কন্ট্রোভার্সিতে মূল কথা। তারপরে ইউনূস সাহেব আসলেন, আসার পরে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সাথে আলাপ করলেন যে ওনারা দুইজন যে মেসেজটা আমাদেরকে দিলেন, মিসআন্ডারস্ট্যান্ডিং ইলেকশনের শিডিউল নিয়ে, তারিখ নিয়ে, যেটা ওনারা বলতেছিলেন যে জুন পর্যন্ত হইতে পারে, কিন্তু এখন দেখা যায় যে না, একটু আগাইতে পারে। হ্যাঁ, তো এটা এখানে আর কিছু ভুল বোঝাবুঝির আমি মনে হয় কিছু না, বা ওনারা কিছু কাজ করবেন, কিছু বিশেষ করে সংস্কার করবেন বলতে হতে। সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, এটা পলিটিক্যাল গভর্নমেন্টও করতে, ইলেক্টেড গভর্নমেন্টও করতে পারবে, এটা তো বন্ধ হবে না। ওনারা যদি কিছু করতে পারে ভালো, না করতে পারলে এই কথাবার্তা তো জাতির সামনে আসছে। বিএনপিও সংস্কার করতে চায়, বিএনপি করবে, বা যে গভর্নমেন্ট আসে সে করবে। এটা তো সংস্কার তো চলমান জিনিস। আজকে যেটা করলেন, কালকে এটা চেয়ে বেশি কিছু লাগতে পারে, বা চেয়ে কম কিছু লাগতে পারে। তো এটা তো স্ট্যাটিক না, এটা ডাইনামিক হবে। সুতরাং সংস্কার হবে, চলমান থাকবে। দেখা যাক, এই প্রধান উপদেষ্টা সাহেব এটা মানুষের সামনে একটা আইডিয়া দিয়েছেন যে এর মধ্যে ইলেকশন হইতে পারে, আমরা করি, আশা করি হবে। আর এটা চেঞ্জ দেশে যেটা হয়েছে, এটা অনেক মারামারির পরে মানুষ অনেক কষ্ট করছে, মানুষের পরিবর্তন চায়। এখন পরিবর্তন করতে গিয়ে এখন আমি যেটা বলবো, এখন যে গভর্নমেন্ট নন পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু অসুবিধা আছে। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু প্রপারলি কাজ করতেছে না। পলিটিক্যাল গভর্নমেন্টে হলে একটা নিয়ন্ত্রণ থাকে, সব কিছুরই মানে রং সাইড রাইট সাইড আছে। আমার মনে হয় পলিটিক্যাল গভর্নমেন্ট বেটার। মানে সামনে নির্বাচন জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি এখন যেটা দেখতেছি, বিএনপি মেজরিটি পাবে। আমার বলতে আপত্তি নেই, বিএনপির কিছু মানুষ কিছু ভুল করতেছে, এই ভুলের কারণে বিএনপির কিছু ক্ষতি হচ্ছে, একটু পাবলিক রিয়াকশনটা একটু নেগেটিভ হচ্ছে কিছু মানুষের, সব না। এটা তো বা কিছু চান্স মোহাম্মদ তো আছেই, সবসময় চান্স নেই। হয়তো বা গিয়ে দেখছি বিএনপির নাম ধরে অনেক অপকর্ম করতেছে, মাঝে মাঝে কিছু মিথ্যা মামলাও দিতেছে, এবং বদনাম তো বিএনপির হচ্ছে। কারণ আপনি অ্যাটর্নি জেনারেলের অফিস তো বিএনপি বা জামাতের কিছু আছে, পাবলিক প্রসিকিউটরদের অফিস বিভিন্ন জায়গায় বিএনপি বা জামাতের কিছু আছে, এটা তো বদনাম। প্রসিকিউশন তো গভর্নমেন্ট, কিন্তু বদনামটা আসবে বিএনপির। এটা কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে বা কিছু ক্ষতি হচ্ছে আমি বলবো। তো আমার মনে হয় যখন ইলেকশনের শিডিউলটা ডিক্লেয়ার হয়ে যাবে, এইসব অবস্থা বোধহয় থাকবে না।
মানুষজন যে 17 বছর মানে অবাধভাবে নির্বাচনে ভোট দিতে পারেনি, আপনার কি মনে হয় এখন কি মানুষ ভয়ভীতি মুক্তভাবে নির্বাচনে ভোট দিতে পারবেন? আমি আশা করছি। জি, আমি যে বলি এই ইলেকশনের অপকর্মটা শুরু হয়েছে 2014 থেকে। জি, তখন যে ইলেকশন কমিশনার যারা ছিলেন ওনারা বোধহয় খুব অপকর্মে রাজি ছিলেন না, আমার মনে হয়। জি, ওইখানে ইলেকশন কমিশনের সেক্রেটারি ছিল আমারই বাল্যবন্ধু জি, ডক্টর মোহাম্মদ সাদিক। জি, তাকে দিয়ে অপকর্মগুলো করানো হয়েছে। জি, আমি একদিন তারা জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি করতেছে, তোর ভবিষ্যতে জবাবদিহি করতে হবে, বা আমি করবো আমার যেগুলো করায়, জি, বা আমারে বলতেছে আমার দিয়ে তোমরা করো, মানে আমি জজ সব তার ধারণা হলো যে জজও বোধ হয় গভর্নমেন্টের অংশ। জি, আমি বলছিলাম তারে যে তোর একদিন জবাবদিহি করতে হবে। যাই হোক, সে জি, এরপরে ওখান থেকে সে শিক্ষা সচিব হয়েছিল, পিএসসির চেয়ারম্যান হয়েছিল। জি। না, আমরা অনেক কিছু শুনলাম, তো আপনার দুই ছেলেও কিন্তু ব্যারিস্টার। আমার ছোটটা ব্যারিস্টারি কল হয় নাই তার, এখনো কল হয়নি। আচ্ছা, আমরা যতটুকু জানি উনি পড়ছে, ছোটটা আইনি অ্যাডভোকেট না, পড়ছে। সে অ্যাডভোকেট, অ্যাডভোকেট। আচ্ছা, অ্যাডভোকেট, তো হাইকোর্টে আপনার- অ্যাডভোকেট, কিন্তু কল হয় না। তাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? তারা কি রাজনীতির সাথে আমি যুক্ত মানে হবে? বলি আমার বড় ছেলেটা যতদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করছে, আচ্ছা, সে কমার্সের ছাত্র ছিল, জি, যে মেট্রিকে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট জি, করছে। জি, শেষ করে পাঠাই যাবো, আব্বা এদিকে আসো। জি, কি তোমার সাথে আমার কথা আছে। আমি ব্যাককেল হয়ে গেলাম যে আমার ছেলে কি বড় হয়ে গেল নাকি, সিরিয়াসলি কথা বলতেছে কি, জি, আই ওয়ান্ট টু বি এ ব্যারিস্টার এন্ড এ পলিটিশিয়ান। জি, আমি ভাবলাম যে আমার রুগে পাইছে। আমি বললাম পলিটিক্স করে ভালো কথা, কিন্তু স্টুডেন্ট লাগবে না। আর ব্যারিস্টারি করতে যাও, আমি একটু লন্ডন থেকে ঘুরে আসি। আমার তো চাকরিজীবী, তখন চাকরির বেতন পাই, ওকালতির টাকা তো নাই, বা হয়তো ওকালতির টাকা কিছু আমি পারবো কিনা। এখানে আসলাম, বিভিন্ন কলেজে যোগাযোগ করলাম, আমার এখানে আত্মীয় স্বজন প্রচুর আছে, আলাপ করলাম, দেখলাম যে সাহস করা যায়। সে আসলো, ফার্স্ট ইয়ারে ভর্তি হলো এখানে। সে আবার সেকেন্ড ইয়ারকে ঢাকায় করলো, ওদেরই ওখানে ইয়ে আছে, ওই একাডেমি আছে, নিউ ক্যাসেল লো একাডেমি বা ভুয়া একাডেমি আছে। সেকেন্ড ইয়ার করে আবার থার্ড ইয়ারে আসছে, এইসব ওই অনার্স কমপ্লিট করে বারেটলো করলো লিঙ্কন সেনে। আর আমার ছোট ছেলেটা সে ওই ম্যাট্রিক পাস করে সোজা এলেভেলে ভর্তি হইলো, এলেভেল ল নিয়ে পাস করলো। আমি বললাম যে তুমি কি লয়ার হইতে চাও? কয় হইতে চাই। আমি লাইক টু বি জুনিয়র টু ইউর ব্রাদার। কয় হি ইজ অলওয়েজ সিনিয়র টু মি, মানে তার কথাবার্তা এরকম। ওই তারেও ভর্তি করলাম লোতে। সে এখানে ইয়েতে ছিল, এই ব্রিস্টলে। জি, বড়টা লন্ডনে ছিল, ছোটোটা ব্রিস্টলে। তার যেটা বারেটলোতে হয়েছে, যেটা সে মানে ভাবছে ওভার কনফিডেন্স পাস করবো সবগুলায়, গেছে ওর এক পেপার আটকাইছে। আচ্ছা, আটকাইছে পরে সাথে সাথে ভিসা চাইছে। ভিসা চাইতে হইলে ওই টাকা দেখাইতে হয় ব্যাংকে, আচ্ছা, ওরা তারা ভিসা দেয় নাই। বললো তুমি এত টাকা সাথে পাইলে কই। মানে একটু টেকনিক্যাল ইস্যু ছিল। যাই হোক, উনি হবে। এবং আজ পরে আমি সেটা বললাম যে কান্নাকাটির দরকার নাই, তুমি একে সনদ নাও, সিনিয়রিটিটা বজায় থাক। মানে তাদেরকে নিয়ে আপনি রাজনীতি কি চিন্তা করছেন? তাদেরকে কি রাজনীতি আমি সম্পৃক্ততা যেটা আমার হবেন? চিন্তাটা হইলো, আমার বড়টা যেহেতু রাজনীতি করতে যায়, জি, আমি তাকে রাজনীতি করতে দিব। জি, তার দেখেন জজ হওয়ার যোগ্যতা তার আছে, জি, বা অনেকে তার ওইরকম প্রস্তাবও দেওয়া হয়েছে দেখলাম। আমাকে বলছেন মানে তারা ইন্টারেস্টেড। তার রাজনীতিতে ইন্টারেস্টেড। সে হইতে চায় না। শুরুটা তার যদি যোগ্যতা হইতে সে যাইতো। তার বউ পলিটিক্স করে। আচ্ছা, আচ্ছা, শুরুটার বউ 18 সালে ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, আচ্ছা, শি ওয়াজ দি ইয়াংগেস্ট ক্যান্ডিডেট অ্যামাং দি বিএনপি ক্যান্ডিডেটস। এইবারে বোধহয় করবে। এখন আমার বড় ছেলে, সে এইবারই হয়তো নমিনেশন চাবে। এই 18 সালে চাইছিল, দেওয়া হয় নাই, চাবে। কিন্তু আমার এলাকার পাবলিক যেটা মনে করে, আমি বলি ফ্র্যাঙ্কলি, আচ্ছা ও পরে আসুক, আপনি আসেন আগে, জি। বুঝছেন। এই না, আপনাদের রাজনীতি নিয়ে এইভাবে মানে ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনা যে আপনারা এটাকে বংশ পরম্পরা, আপনার রাজনীতির সাথেই আপনারা যুক্ত থাকবেন, এটা বংশ পরম্পরা না, এটা তো গ্যাপ হইতে পারে। হ্যাঁ, যেমন আমার দাদা রাজনীতি করতেন, আমার বাবাও করতেন। আমি যতটুকু জানি বাবা, আমার আরেক চাচা উনি উকিল ছিলেন ঢাকায়, আমার বাবা উকিল ছিলেন। আমার বড় চাচা হি ওয়াজ প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, উনি প্রেসিডেন্সির ছাত্র কলকাতার, থাকতেন বেকার হোস্টেলে। উনি শেখ মুজিবুর রহমান, শাহাদি সাহেব, ফর্মার প্রাইম মিনিস্টার খন্দকার মাহবুবউদ্দিন, যে বিখ্যাত লয়ার, ওনার বেকার হোস্টেলে একসাথে ছিলেন।
পরোজা পলিটিক্স করে নাই। পরোজা হি ওয়াজ ভেরি ক্লোজ টু সামাদ আজাদ। সামাদ আজাদের প্রাইমারি স্কুল জীবনটা আমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে আপনি একটা ভাইব পেয়েছেন আপনার রাজনীতির পেছনে আসার জন্য, আপনি সেই ইন্সপিরেশন আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, বা স্বাধীনতার পরে এই যে আওয়ামী লীগের যে অপকর্মগুলা ওগুলা মনে বড় দাগ কাটছে। আমরা তখন এই ইয়াং ছেলেরা মেয়েরা এবং যারা ছিল আমাদের সাথে ম্যাক্সিমাম ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে ছিল, আমরা এই জাসদ বানাইছিলাম। তখন তো জাসদ ভেঙে গেছে নানান কারণে, সেটা বলে লাভ নাই। পরে রাজনীতি থেকে চুপ হয়ে গেছিলাম, আবার রাজনীতিতে আসছি 86 থেকে। তারপরে জজ হইলাম, এই জজের 19 বছর, ওটা তো রাজনীতির সুযোগ নাই। আমার যেটা আমি বলবো, আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমার কোনোদিন কেউ রাজনৈতিক পরিচয়ে কোনো লইয়ার বোধহয় বলে নাই যে উনি রাজনৈতিক খাতির করছে। আমি এটা বিএনপিও বলে নাই, আওয়ামী লীগ বলে নাই। আমি এখনও কোর্টে যাই, আমি রিটায়ার করার পরে আমি আবার অ্যাপিল ডিভিশনে প্র্যাকটিস করি। এই ঘরে বসে থাকার তো অর্থ নাই। লয়ার আসলে যারা বিচার আমার যে অভিজ্ঞতাটা জীবনের মানুষের কাজে লাগবে। হ্যাঁ, আপনি মানুষের পাশে থাকতে চান। লন্ডনে এসে যেটা আমি এখনো একবেলা নিজের টাকায় খাইতে পারি নাই। হোয়াইট টেবিল বেরোলেই বা মক্কেল পাই, বন্ধু বান্ধব পাই, রাজনীতি। হ্যাঁ, আপনি এখানে প্রত্যেকদিন সুন্দর পরে আড্ডা হয় রাত্রে 1টা পর্যন্ত। মানে টিল টুডে আমি হোটেল ভাড়া দেওয়া ছাড়া আমার 1 পয়সা খরচ নেই। মানে আপনাকে জনগণ ভালোবাসে, ওই যাদের সাথে আমার আগে আমার জুনিয়রও আছে এখানে, আমার বেশ কয়েকজন জুনিয়র এখানে, তারা এখন প্রতিষ্ঠিত। ওদের দেখলে ভালো লাগে, তারা উস্তাদ গুরু। আপনি লন্ডনটাকে কিভাবে এনজয় করেন, মানে বাংলাদেশের সাথে কিভাবে এনজয় করেন? যেখানে আসলে কি আপনি সেই ভাইবটা পান বাংলাদেশের, যেহেতু মানে সেকেন্ড বাংলাদেশ? যেটা সত্যি কথা, আপনাদের দেখলে বা আমাদের এলাকার ছেলে মেয়ে দেখলে ভালোই লাগে, যেটা অন্য দেশে হয় না। যেমন আমি সেদিন নামাজ পড়ে বেরিয়েছি ইস্ট লন্ডন মসজিদ থেকে, তো আমার সামনে দাঁড়িয়ে হাসতেছে, আমি চিনি না, বহুদিনের গ্যাপ। একটা দাড়িটারি রাখে, আমার জুনিয়র, দাড়িটারি রাখে একটা পাকা দাঁড়িয়ে, আপনি চিনেন নাই আমারে, আমি অমুক তমুক। দেখি যে প্রচুর লোক। আমার ভাতিজা কয়েকটা কালকে এসে হোটেলে উপস্থিত, আমি তো চিন্তাছিলাম না, নাম বলার পরে। আপনি লন্ডনটাকে এনজয় করেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই যে বাংলাদেশের রাজনীতি এই সামনের দিকে কি হবে, এটা নিয়ে ছোট্ট করে একটু যদি বিশ্লেষণ করতেন। রাজনীতি সামনের দিকে যেটা হবে, আমি বলি, নির্বাচনে আশা করি বিএনপি মেজরিটি পাবে। আওয়ামী লীগ তো ডিস্টার্ব করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। কারণ আজকে আরেকটা কি চ্যানেল আমার ইন্টারভিউ নিচ্ছিল, he asked me about the allotment of plot in the name of tulip. আপনি দেখছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমরা আশা করছেন। এবং এই নির্বাচনে আপনি যে জনগণের যে ভোটাধিকার, সেটা কতটুকু প্রয়োগ হবে, বা মানুষ অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, এটা নিয়ে আপনি কতটুকু আশা? আমার বিশ্বাস মানুষ ভোট দিতে পারবে। জি, এখানে তো মানে কারচুপি করার বা অন্য কোনো কাউন্টার পার্ট নাই যেটা আওয়ামী লীগ করেছে। আমি একবার বলি, আমরা হাইকোর্টের জাজ কয়েকজন উইথ সাম ব্যারিস্টার্স, এরা আমাদেরই ছেলে মেয়ে, মেয়র ইলেকশনে ভোট দিতে গেছি। আমাদের বাসার পাশেই উইসলিটেড ফ্লাওয়ার স্কুল, ওইখানে সেন্টার, দিয়ে ব্যালট পেপার নাই। ছাত্রলীগের একটা ছেলে দাঁড়িয়ে আছে, এখন ওই যে প্রিজাইডিং অফিসার তারা থ্রেট করতেছে, বলতেছে কালকে তা বাড়ি করবো, মানে পিস্তল বাড়িব কিনা। তখন সে কানে কানে বলছে ওনারা অমুক, তখন চলে গেছে। ভদ্রলোক দেখি কোথা থেকে ব্যালট পেপার কটা নিয়ে আসছে। এখন সিটি কর্পোরেশন ইলেকশনে মেয়র কমিশনার তো সবই আছে, বা কাউন্সিলর বোধ এখন বলে। জাস্টিস আওয়াল সাহেব যারা মানে কাউন্সিলর ভোট দিতে গেছেন, দেখেন এই ব্যালটে তার নামই নেই। যাক, আমরা আসলে আমাদের সামনে যে নির্বাচন, সেটা অবাধ সুষ্ঠু হোক, আমরা আশা করি। হ্যাঁ, তাদের এটা না হলে এই জাতি নষ্ট হবে, প্রয়োগ করুক। আমরা একদম আজকে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা সময় স্বল্পতার কারণে অনেক কিছু শোনার ছিল আপনার কাছ থেকে, কিন্তু আমরা শুনতে পারলাম না। ভবিষ্যতে হয়তো বা আমরা আবার আপনাকে স্টুডিওতে ডাকবো। সুপ্রিয় দর্শক, একজন মিফতাউদ্দিন চৌধুরী, তিনি একজন অভিজ্ঞ বিচারক এবং রাজনীতিবিদ। তাকে যদি আমরা আমাদের বাংলাদেশের, তিনি একজন সম্পদ, তাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং তাহলে কিন্তু আমরা উপকৃত হব এবং বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। সেই শুভ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বিলেতের আলাপ অনুষ্ঠানটি। আপনাদের সাথে ছিলাম আমি ফরিদা ইয়াসমিন। সময়ের সাথে আগামীর পথে।
এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে ধন্যবাদ, যিনি উপস্থাপন করলেন, এবং যারা শ্রোতা বা দর্শক সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।